আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, প্রথম পর্ব, তৃতীয় ভাগ। ন্যাশনাল হাইওয়ে 6, ইন্ডিয়া, 2রা অক্টোবর, ভোর 5:50। এই মেয়ে, এখানে কি করছিস? ধরফর করে উঠে বসল প্রথমা। সে বেশিক্ষণ ঘুমোয়নি। যখন ঘুমিয়েছিল তখন আকাশে সবে আলো ফুটছে। এখনো ভালো করে সকাল হয়নি। চোখ মুছতে মুছতে সে প্রশ্নকর্ত্রীর দিকে তাকালো। পান পাতার মতো মুখ, কপালে সিঁদুরের টিপ, টানা টানা চোখ, কানে দুল, নাকে নথ, এক মাথা চুল পেছন দিকে টেনে খোঁপা করা, জংলাটুরে শাড়ি গাছ কোমর করে পরা। বছর 40-এর মহিলার কাঁখে একটা ঝুড়ি ভর্তি পদ্মফুল। জংলাডুরে শাড়িটার কোমর পর্যন্ত ভিজে সপ করছে। তুমি ফুল তুলে ফিরছো? তুই কি করে বুঝলি? ভিজে শাড়ি আর পদ্ম ফুলের ঝুড়ি দেখে। কোলাঘাটের এখানটায় খুব অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভারগুলো আজে বাজে জিনিসপত্র খেয়ে গাড়ি চালায়। ও, এই জায়গাটার নাম তাহলে কোলাঘাট? তোর নাম কি? প্রথমা। তোমার কি নাম? আমার নাম জেনে তুই কি করবি? বাড়ি কোথায়? আমার বাড়ি নেই, অনাথ আশ্রমে থাকি। অনাথ আশ্রম? প্রথমার মাথায় হাত বোলায় বউটা। তোর বাবা মা নেই? না। অনাথ আশ্রমটা কোথায় মনে আছে? কলকাতায়। আচ্ছা, এখান থেকে কলকাতা কত দূরে? ও তোর রূপনারায়ণ পেরোলেই হাওড়া, ট্রেনে 1.5 ঘন্টার রাস্তা। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? দেবো এক চাটি। আমার নাম ধুয়ে জল খাবি? বাড়ি ফেরার ইচ্ছে নেই? কাজের কথা বল তা না। তোমার নাম কি? বাড়ি কোথায়? কেন রে, তোর দরকার কি? কলকাতার মেয়েগুলো খুব বেড়ে বাঁকা হয়। এত বড় হলি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি? আমার নাম উমা। এবার প্রাণে শান্তি হলো? তুই আমায় উমা মাসি বলে ডাকিস। প্রথমা জানে কেন সে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে। আসলে সে তথ্য সংগ্রহ করছে। স্মৃতির ভাঁড়ার শূন্য কিছুটা হলেও ভর্তি করার জন্য এই প্রশ্নমালা। পদ্মফুলের ঝুড়ি কাঁখে নিয়ে উঠে দাঁড়িয়েছে উমা। চল আমার বাড়ি চল। এই শ্মশানপুরীতে বসে থাকতে হবে না। এখনই গায়ের লোক এসে পড়বে, তারা আবার তোকে পুলিশের কাছে নিয়ে যাবে। পুলিশ? কেন? তোর খোঁজ লাগানোর জন্য থানায় নিয়ে যাবে, জেরা করবে। ওই জন্যই বলছি, চল এখান থেকে পালাই। উমার পেছন পেছন খোঁড়াতে খোঁড়াতে প্রথমা হাঁটা লাগালো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর, তারপর কথাবার্তা হবে। পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে কোনো অন্যায়ও করেনি। কিন্তু থানা পুলিশ শুনলেই বুকের ভেতরটা কেমন যেন ধরফর করে। কাশফুলের ঝাড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে চলল। 8 ঘন্টা হাঁটার পর বাড়ি পৌঁছল উমা। একতলা পাকা বাড়ি, সামনে এক ফালি বাগান। কলা, বাতাবি লেবু, বেল এইসব গাছ রয়েছে। রয়েছে রঙ্গন, দোপাটি, জবা, টগর, গন্ধরাজের মতো ফুল গাছ। প্রথমাকে বাড়িতে ঢুকিয়ে চেঁচা বেড়ার গেটটা টেনে দিল উমা। সবে 6:30 বাজে, এখনো লোকজন বাড়ির বাইরে বেরোয়নি। চটপট ঢুকে পড়। তোকে কেউ দেখে ফেললে আমাকে 1000 কৈফিয়ত দিতে হবে। উমার বর লুঙ্গি আর জামা পরে দুটো ঝুড়ি নিয়ে বাইরের তক্তপোষে বসে পা দোলাচ্ছিল। উমাকে ঢুকতে দেখে বলল, এত দেরি করলে হয়? মেচেদা লোকাল মিস হয়ে গেল। চুপ, তুই ভেতরে যা, ফুলের কথা পরে হবে। তুমি ভেতরে এসো। চোখ গোল গোল করে উমার বর তক্তপোষ থেকে উঠে ভেতরে এলো। কোথায় কোথায় লেগেছে দেখি? মাথায়, হাতে আর পায়ে। আমি ব্যান্ডেজ করেছি। লাল সিমেন্টের মেঝেতে প্রথমা বসল। ব্যান্ডেজ খুলে উমা হাত পা দেখল। ও সামান্য কেটেছে, আর ব্যান্ডেজ না করলেও চলবে। যা চান করে আয়। চান করে উঠে কি পরবো? গেল পুজোয় শখ করে একটা সালোয়ার কামিজ কিনেছিলাম, পরা হয় না, ওটাই তোকে দেব। কিন্তু তোমার সালোয়ার কামিজ তো আমার ঢল ঢল করবে। তরঙ্গ থেকে হলুদ সবুজের আঁকিবুকি কাটা পোশাক বের করে প্রথমার দিকে ছুঁড়ে দিল উমা। তুই আর কচি খুকিটি নেই, 20-21 বছর বয়স হলো। অন্তর্বাসগুলো হাতে গুঁজে দেয় উমা। এগুলোও দিব্যি ফিট করবে। আমার বয়স 16, আমি ক্লাস 10-এ পড়ি। আগে চান করে আয়, পরে বিদ্যে ফলাবি।
প্রথমাকে বাড়ির পেছন দিকের কুঁয়োতলায় পাঠিয়ে দেয় উমা। অ্যাসবেস্টাসের ছাদওয়ালা বাথরুম, লাল সিমেন্টের মেঝে, টিনের দরজা। নীল শার্ট আর পায়জামা খুলে সাবান রোগড়ে গা থেকে কাদা আর রক্ত তুলল প্রথমা। উমার দেওয়া পোশাকগুলো পরল, সব কিছুই ফিট করে গেছে। সে দেখে নিল কামিজের হাতার আড়ালে চুড়িটা ঢাকা পড়ছে কিনা। উমা যতই তার প্রাণ বাঁচাক না কেন, এটা ওকে দেখানো যাবে না। কুঁয়োতলা থেকে বেরিয়ে প্রথমা দেখল উমা তার বরের সঙ্গে শোয়ার ঘরে বসে রয়েছে। এতক্ষণে নির্ঘাত তাকে নিয়ে আলোচনা হয়ে গেছে। চোট তো তেমন নেই, একে টিকিট কেটে ট্রেনে তুলে দিলেই হয়, একা চলে যেতে পারবে। উমা বাটিতে দুধ মুড়ি মেখে রেখেছে। এক চামচ মুখে দিতেই প্রথমার গা গুলিয়ে উঠল। মনে হলো সব যেন বমি হয়ে যাবে। কাল কখন খেয়েছিলি? গতকাল কখন খেয়েছিল প্রথমা মনে পড়ে না। গতকাল তার জীবনে এসেছিল কিনা সেটাই স্মৃতিতে নেই। প্রথমা কথা না বলে দুধ মুড়ি খেতে থাকে। একটু পরে গা গুলোনো ভাবটা চলে যায়, আসে সর্বগ্রাসী খিদের অনুভূতি। পুরোটা শেষ করে ফেলে সে। তোমার নাম কি? কৃষ্ণকান্ত। লোকটা এক ছড়া কলা এগিয়ে দেয়। কলার খোসা ছাড়াতে ছাড়াতে কৃষ্ণকান্তকে আর চোখে দেখে নেয় প্রথমা। লম্বা চওড়া চেহারা, মাথার চুল পাতলা হয়ে আসছে, তবে পাকেনি। পুরো গোঁফের জন্য গম্ভীর লাগছে বটে, তবে ঠোঁটের আর চোখের কোণে একটা হাসি লেগে রয়েছে। উমার মতোই তার বর কৃষ্ণকান্তকেও ভরসা করা যায়। তুই রিলাইফে থাকিস, ওখানকার ফোন নম্বর মনে আছে? তুমি রিলাইফ চেনো? রিলাইফের মেঘনাদ লাহিড়ী বিরাট নাম করা ডাক্তার, তার নাম সবাই জানে। কৃষ্ণকান্তের মুখে মেঘনাদ লাহিড়ীর নামটা শুনে প্রথমার মাথায় স্মৃতির ফ্লাডগেট খুলে গেল। এক গাদা ছবি, দৃশ্য, সংলাপ, ঘটনা যা এতক্ষণ ধরাছোঁয়ার বাইরে ছিল হুড়মুড় করে আছড়ে পড়ল তার চেতনায়। মেঘনাথ লাহিড়ীকে আমরা বাবা বলে ডাকি। রিলাইফ অনাথ আশ্রম আর রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, ওই দুটোই হেস্টিংসের মোড়ে। ফোন নাম্বার মনে আছে? নম্বর বল। মোবাইল ফোন বের করে কৃষ্ণকান্ত। কলা খেতে খেতে প্রথমা নম্বরটা আওড়ায়। সেই নম্বরে ফোন করে কানে মোবাইল দিয়ে কিছুক্ষণ শোনে কৃষ্ণকান্ত। বলছে এই নম্বরের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, তাই আবার হয় নাকি? গতকাল তো ওই নাম্বার থেকে ষষ্ঠীকে ফোন করা হয়েছিল। ষষ্ঠীকে? ষষ্ঠী আমার বেস্ট ফ্রেন্ড, আমার সঙ্গে অনাথ আশ্রমে থাকে। আমাদের ওয়ার্ডেন গণেশদার সঙ্গে গত রাতে আমি বাবার চেম্বারে গিয়েছিলাম। চেম্বারের ফোন থেকে আশ্রমের নাম্বার ডায়াল করে গণেশদা বলেছিল আমাদের ফিরতে দেরি হবে। আর আজকে নম্বরটার অস্তিত্ব নেই, এ আবার হয় নাকি? দেখ প্রথমা, আমি জানি যে তোকে থানায় নিয়ে যাওয়া উচিত, কিন্তু থানা পুলিশে আমার বড় ভয়। আমারও খুব ভয়। প্রথমার মাথায় হাত রাখে কৃষ্ণকান্ত। কলা খাওয়া বন্ধ রেখে কামিজের হাতা টানাটানি করছে প্রথমা। চুড়িটা ঢাকা আছে তো? তোর হাতে হলো কি? কিছু না। আচ্ছা, উমা মাসি তো ফুল বিক্রি করে, তুমি কি করো? আমি কোলাঘাট শ্যামাচরণ বিদ্যাপীঠের সায়েন্সের মাস্টার মশাই। তোদের আশ্রমে আর কে কে থাকে? মেয়েদের দিকটায় আমি আর তিন্নি, আর ছেলেদের দিকটাতে ষষ্ঠীচরণ, দুকড়ি, সাত্তার, চারবাক আর পাঁচু। ষষ্ঠীচরণ কি খেলার ছলে হাতি লুপ্ত? হাতি? কই না তো। সে কি আবল তাবল পড়িসনি তুই? না। কার লেখা বই তোমার কাছে আছে? আমাকে দেবে? বইটা আছে, কিন্তু দেব না, ওটা আমার ছেলের বই। এখন পুরনো প্রসঙ্গ তোলার দরকার কি? আমাদের কাজ হলো টিকিট কেটে মেয়েটাকে ট্রেনে তুলে দেওয়া। তোমার ছেলে কোথায়? সে আর নেই রে। হার্টের অসুখ নিয়ে জন্মেছিল ছেলেটা। চিকিৎসার খরচ আমাদের সামর্থ্যের বাইরে। চোখের সামনে কষ্ট পেয়ে মারা গেল ছেলেটা। আবল তাবল ওর মুখস্থ ছিল। খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন। প্রথমার পুরনো পোশাক একটা ঝোলায় ভরে দাও, আমি ওকে ট্রেনে তুলে দিয়ে আসি। আর দেরি করলে গাঁয়ের লোক 5 রকম কথা বলবে। পলিথিনের প্যাকেটে
নীল শার্ট আর পায়জামা ঢুকিয়ে দেয় উমা। ওঠ, 9:30 বাজে। স্টেশনে পৌঁছতে পৌঁছতে 10টা বাজবে। তখন অফিস টাইমের ভিড় কমে যাবে। তুই ফাঁকা ট্রেনে বসে বসে যেতে পারবি। তোমার ফুল সাপ্লাইয়ের কি হবে? ভেন্ডার কামরায় চেনা লোক থাকবে, তার হাতে তুলে দেব। এনে ধর, তুই এটা রাখ। প্রথমার কামিজের পকেটে 10টা 10 টাকার নোট গুঁজে দেয় উমা। আমাকে টাকা দিচ্ছ কেন? নোটগুলো উমাকে ফেরত দেয় প্রথমা। পাকামি করিস না, রাস্তায় টাকা লাগবে। আর এই কাগজটা রাখ, এতে ওর মোবাইল নাম্বার আছে, অসুবিধে হলে ফোন করিস। ট্রেন থেকে কোথায় নামবো? সাঁতরাগাছি স্টেশনে নেমে জিজ্ঞেস করবি হেস্টিংস যাওয়ার বাস কোথা থেকে ছাড়ে। যে কেউ বলে দেবে। ওখান থেকে হেস্টিংস বাসে করে 15 মিনিটের রাস্তা। কাগজ আর টাকা কামিজের পকেটে ঢুকিয়ে কৃষ্ণকান্তকে টাটা করে বাড়ি থেকে বেরোলো প্রথমা। উমার সঙ্গে হাঁটতে হাঁটতে চলল। রাস্তায় 2-1জন লোক প্রথমাকে দেখলেও কেউ কিছু বলল না। স্টেশনে এসে সাঁতরাগাছির টিকিট কাটল উমা। টিকিট প্রথমার হাতে ধরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে দাঁড়ালো। হাওড়া যাবার ট্রেন আসছে। মেচেদা লোকাল, ফাঁকা। ভেন্ডার কামরায় একটা লোকের হাতে পদ্মফুলের ঝুড়ি ধরিয়ে দিল উমা। বাজারে দিয়ে দিও, টাকা পয়সার কথা কাল হবে। তারপর প্রথমাকে নিয়ে লেডিস কামরার দিকে দৌড় দিল। প্রথমার পায়ে ব্যথা, সে দৌড়তে পারছে না। ট্রেনটা ছেড়ে দিল। হাতের কাছে যে দরজাটা পেল তার হাতল ধরেই ট্রেনে উঠে পড়ল প্রথমা। পেছন ফিরে দেখল কোলাঘাট স্টেশন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে উমা। গলার কাছটা কেমন যেন দলা পাকিয়ে ওঠে প্রথমার। চোখ দুটো জ্বালা করতে থাকে। ফাঁকা কামরায় জানালার ধারে বসে রডে মাথা দিয়ে সে ঝরঝর করে কেঁদে ফেলে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 10টা। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করার পরে হবু জার্নালিস্ট মেয়েটিকে খানিকটা এগোতে দিল রকি। ওর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। অতি উৎসাহী ফার্স্ট টাইম ট্রাভেলার যারা, তারা প্লেন ল্যান্ড করার আগেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার যারা, তারা ভিড় কমার পর নামবে। এই 2 দলের মাঝামাঝি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে সকাল 11:15টার সময় প্লেন থেকে নামল A.K. রে ওরফে রকি। গান্ধী জয়ন্তীর সকালের কলকাতা হালকা হিমের পরশ বুলিয়ে তাকে অভ্যর্থনা জানালো। বাসে চেপে মেইন বিল্ডিংয়ে পৌঁছে কোনো দিকে না তাকিয়ে হাঁটা দিল রকি। হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের দেওয়ালে ঝোলানো প্লাজমা টিভির দিকে চোখ চলে গেল। লাগেজের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীরা টিভির দিকে তাকিয়ে। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে। বিদেশি চ্যানেল, কাজেই সিভিল ওয়ার ইন ওয়ারিস্তান। ইংল্যান্ড US এর খবর কখনো বিশ্বাসযোগ্য হয় না। ওরা প্রোপাগান্ডা মেশিনের কাজ করে। ওয়ারিস্তানে যে গৃহযুদ্ধ বাঁধেনি এ বিষয়ে রকি নিশ্চিত। তাই ও লাগেজ নেওয়ার অছিলায় কনভেয়ার বেল্টের পাশে দাঁড়ালো, কিন্তু চোখ আর কান টিভির পর্দায়। ওয়ারিস্তানে আবার গৃহযুদ্ধ। প্রধানমন্ত্রী মায়ামালিকের নেতৃত্বে পিছিয়ে পড়া দেশটি যখন একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে, তখনই ওয়ারিস্তানের ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দেশব্যাপী ঘটে গেল বড় সড় সংঘর্ষ। সংঘর্ষ? মাত্র 47 ঘন্টা আগে দেশ ছেড়েছি, এর মধ্যে বড় সড় সংঘর্ষ? WDP সেক্রেটারি ওয়ারিস্তানের প্রধানমন্ত্রীর পদের অন্যতম দাবিদার রাজু মণ্ডল 30শে সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ। প্রধান স্তম্ভের অনুপস্থিতিতে দলে প্রবল বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেন্ট্রাল এবং ইস্টার্ন প্রভিন্সের দলীয় সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 10টি মৃত্যুর খবর পাওয়া গেছে। 10টা মৃত্যু নিয়ে এত? রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে ওয়ারিস্তানে রোজ 100টা লাশ পড়ে।
নিজেদের মধ্যে মারামারি করে মরলে সেটাকে নিয়ে নাচন কদন করে মিডিয়ার কি লাভ কে জানে। বিরক্ত মুখে রকি লাগেজ খোঁজার অভিনয় চালায়। কানহাইয়া ময়দানে ওয়ারিস্তান ডেমোক্রেটিক পার্টির বিশাল জনসমাবেশে পার্টির কেন্দ্রীয় স্তরে এক নেতা দাবি করেছেন তার কাছে প্রমাণ আছে যে ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস বা ড্র ওয়ারিস্তানের মাটিতে একজন এজেন্টকে প্ল্যান করেছে যে রাজুকে হত্যা করবে। এই ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী মায়া মালিকের পরোক্ষ মদত আছে বলেও দাবি করেছেন তিনি। জিয়াকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেটা সে পালন করছে না কেন? We have got another breaking news. Wait for a moment. কানে লাগানো টকব্যাকে বক্তব্য শুনল অ্যাঙ্কার। I get it. টেলিভিশন পর্দায় এখন সেনাবাহিনীর ছবি। তারা কানহাইয়া ময়দান ঘিরে ফেলেছে। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মিটিং করছিল WDPর সমর্থকরা। AK-47 দেখিয়ে সেনারা তাদের গ্রেপ্তার করেছে। AK-47 অর্থাৎ অ্যাসল্ট অ্যাফটোম্যাট কালাশনিকোভা 47 রাইফেলের লিস্টে আজও এই রাইফেল অপ্রতিদ্বন্দ্বী। রকি খেয়াল করল সবার হাতে AK-47 থাকলেও জিয়ার হাতে M16। সেনাপ্রধান বেটার কোয়ালিটির রাইফেল নিয়ে বেরিয়েছে। হ্যান্ডমাইক নিয়ে ট্রাকের ওপর উঠল জিয়া। ওয়ারিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার জন্য WDPর সমস্ত সদস্যকে গ্রেপ্তার করা হলো। এই মুহূর্ত থেকে ওয়ারিস্তানে সেনাবাহিনীর শাসন চালু হলো। গৃহযুদ্ধের পরিস্থিতি যারা তৈরি করেছে, যারা মায়া মালিকের দালাল, যারা ইন্ডিয়ার দালাল, তাদের জন্য রইল। সেনাবাহিনীর সবাই জিয়াকে অনুসরণ করে যন্ত্রের মতো AK-47 আকাশের দিকে তুলে ফায়ার করল। গুড। ওয়ারিস্তান ছাড়ার আগে সে আর নেসেম গ্রিনবার্গ মিলে এই প্ল্যানটাই করেছিল। জিয়াকে বলা হয়েছিল দেশে মিলিটারি শাসন চালু করতে অ্যাট এনি কস্ট। WDPর সমর্থকরা নিজেদের মধ্যে মারামারি করায় জিয়ার সুবিধেই হলো। কিন্তু এর পরে আর একটা ধাপ আছে, সেইটা জিয়া কিভাবে ইমপ্লিমেন্ট করবে। ওয়ারিস্তানের বর্তমান সেনা প্রধান হিসেবে আমি জিয়া চৌধুরী মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে জানাতে চাই যে নাটকীয় পজ নিয়েছে জিয়া। রকি অবাক হয়ে দেখছে জিয়াকে, দেখছে জিয়ার এক্সপ্রেশন। সেকেন্ড ইন কমান্ড থেকে আর্মির প্রধান হওয়ার পরে জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। রকি দেখছে ক্ষমতা কিভাবে মানুষকে বদলে দেয়, দেখছে রুমাল কিভাবে বেড়াল হয়ে যায়। রাজুর আত্মগোপনের জন্য দায়ী প্রধানমন্ত্রী মায়া মালিক। মায়া ভেবেছে ইন্ডিয়ার সঙ্গে ষড়যন্ত্র করে রাজুকে ভোটের আগে সরিয়ে দিয়ে সে আবার জিতবে, কিন্তু ওয়ারিস্তানের মানুষ বোকা নয়। রকি বুঝতে পারছে তার এখনই বেরিয়ে যাওয়া উচিত। বিমান থেকে নামার পর এতক্ষণ কেউ বিমানবন্দরের ভেতরে থাকে না। CISF জেরা শুরু করলে বিপদ হবে। কিন্তু রকি নড়তে পারছে না। তার পা দুটো আঠা দিয়ে টিভির সামনে যেন আটকানো রয়েছে। অবশ্য এ কথাও ঠিক যে অন্যান্য প্যাসেঞ্জাররাও টিভির সামনে থেকে নড়েনি। রকি তাকিয়ে রইল টিভির দিকে। আমি জিয়া চৌধুরী সেনাবাহিনীর প্রধান ইন্ডিয়াকে চেতাবনী দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে জানাতে হবে রাজু মণ্ডল কোথায় আত্মগোপন করে আছেন। ওয়ারিস্তানের নামে শপথ করছি, এই চেতাবনী মিথ্যে নয়। এই লড়াই ওয়ারিস্তানের শেষ লড়াই। আমাদের অস্ত্র ভান্ডারে নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে। কয়েক মাস আগে নর্দার্ন স্টেটসে তার টেস্ট সফল হয়েছে। আমরা আর কাউকে ভয় পাই না। আমেরিকা খাদ্যদ্রব্য সরবরাহ বন্ধ করে দিলে আমরা না খেয়ে থাকবো। ইংল্যান্ড ভারী শিল্প তুলে নেওয়ার ভয় দেখালে আমরা বলবো নিয়ে যাও, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে নড়ছি না। আগামী 24 ঘন্টার মধ্যে রাজু মণ্ডলের খবর চাই, না পেলে শেষ যুদ্ধ শুরু হবে। সারা বিমানবন্দর জুড়ে সবাই মিলে একসঙ্গে কথা বলছে। সবাই একসঙ্গে ওয়ারিস্তানের নিন্দে করছে। নিজের দেশ, নিজের জনগোষ্ঠী সম্পর্কে এত কুৎসিত বিশেষণ কোনো দিন শোনেনি রকি। তার কান ঝাঁঝাঁ করছে। মাথা নিচু করে সে প্রধান দরজার দিকে এগোলো। জিয়ার ভাষণের একটা অংশের অর্থ তার কাছে পরিষ্কার নয়।
জিঙ্গোয়েস্টিক ধুঁয়ো তুলে ইন্ডিয়াকে চাপে রাখতে হবে এ কথা জিয়াকে বলে এসেছিল রকি। নিউক্লিয়ার ওয়ারের কার্ড খেলতে বলেনি। এই কার্ড খেলার ফলে সারা পৃথিবীর কাছে ওয়ারিস্তান একঘরে হয়ে গেল। এই কথাটা বোঝার মতো বুদ্ধি বোকা মেয়েটার নেই। একদিনের রানী হওয়ার স্বপ্নে মশগুল হয়ে ভুল বকছে। পরমাণু যুদ্ধ অত সোজা নয়, তার নির্দিষ্ট প্রোটোকল আছে। সেসব না মেনে জিয়া ওয়ারিস্তান থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছাড়লে ইন্ডিয়া পাল্টা আঘাত করবে। ফ্যাটম্যান আর লিটল বয়ের মতো পরমাণু বোমা আজকের দিনে নস্যি। ওয়ারিস্তানে জিয়া বোতাম টিপবে আর ইন্ডিয়ায় ধ্বংস হয়ে যাবে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুর মতো শহর। আকাশে উড়বে ডাবল ব্যাঙের ছাতা। কলকাতা শহর প্রাণহীন হয়ে যাবে। ওয়ারিস্তানে ধ্বংস হয়ে যাবে ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাদার্ন আর সেন্ট্রাল প্রভিন্স। পরমাণু বোমার তেজস্ক্রিয় ছাই ছাড়া আর কিছুই পড়ে থাকবে না। অবশ্য তাতে রকির কিছু এসে যায় না, কিন্তু গ্রিনবার্গের যায় আসে। জ্যান্ত এবং বিবাদমান দুই জনগোষ্ঠী না থাকলে তার ডেথ সি শিপইয়ার্ডে তালা পড়ে যাবে। গ্রিনবার্গ রকিকে আর কাটমানি দেবে না। রকিরও তাহলে বাহামায় যাওয়া হবে না। রাজু সুস্থ হয়ে ওয়ারিস্তান ফিরলে ডব্লিউডিপি ভোটে জিতবে। রাজু প্রধানমন্ত্রী হবে, গ্রিনবার্গ রকির পাওনা গন্ডা বাহামায় ওয়্যার ট্রান্সফার করে দেবে। তারপর যেমন সব রূপকথার শেষে থাকে, অ্যান্ড দ্য লিভড হ্যাপিলি এভার আফটার। দে মানে রকি আর কিয়ারা। আহা, নামেও কি মিল। সুতরাং সমাধান একটাই, ডোনার মেয়েটাকে খুঁজে বের করে রিসাইকেল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া। একটা প্রাণের বিনিময়ে যদি কোটি কোটি প্রাণ বাঁচে, তবে গণতন্ত্রের নিয়ম মেনে মাইনরিটিকে বলি চড়াতেই হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাস থেকে বাইরে বেরিয়ে রকি দেখল অল্প কয়েকজন লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝারি চেহারার এক ছোকরার প্ল্যাকার্ডে লেখা ওয়েলকাম অপূর্ব কুমার রায়। তার দিকেই এগিয়ে গেল রকি। বিট্টু, আসুন স্যার। কোচি বিমানবন্দরে রকিকে পৌঁছে দিয়েছিল দীপু। রকি দীপুকে বলে রেখেছিল কলকাতায় তার কি কি চাই। গ্লকটা দীপুকে ফেরত দিয়ে বলেছিল, কলকাতায় আমার আর একটা গ্লক চাই, আমি অন্য কিছু ইউজ করি না। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 10টা। তনয়া মিত্র ডক্টর মেঘনাদ লাহিড়ির চেম্বারে ঢুকে দেখল মেঘনাদ হাইব্যাক চেয়ারে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ঘোড়ার খুরের মতো দেখতে মেহগিনি কাঠের টেবিলের অন্য পাশে রাখা 3টে চেয়ারের একটায় বসল তনয়া। তোমার জন্য আমার রাতের ঘুম ছুটে গেছে। আমি কিছুই করিনি স্যার। অ্যাক্সিডেন্ট কি কেউ ইচ্ছে করে করে? আপনার 2জন স্টাফ মারা গেছে, সেটা একবার ভাবুন। ওসব ভাবার কাজ আমার নয়, তোমার। আপনাকে তো বলেছিলাম ক্রায়োজেনিক ইউনিটটা কলকাতায় খুলতে, জায়গার কোনো অভাব নেই। কেন যে খড়গপুরে করতে গেলেন? যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। 3টে ইউনিট 3 জায়গায় করার পেছনে কারণ তুমি জানো, তাহলে বাজে বকছো কেন? বালাজির মিস কল, মেয়েটাকে কি পেয়ে গেছে? তা জানি, কিন্তু এত বড় প্রজেক্ট এক ছাতার তলায় হলে কাজে কোঅর্ডিনেশন থাকে। তুমি শুধু লেখাপড়াতেই ভালো তো নয়, দুনিয়াদারি শেখনি। চুরি করার সাহস আছে, ডাকাতি করার সামর্থ্য নেই। এই কারণেই নাসা তোমাকে তাড়িয়ে দিয়েছিল। তনয়া চুপ করে বসে রয়েছে। মেঘনাদ রেগে গিয়ে খুব পুরনো, খুব সেন্সিবল একটা বিষয় নিয়ে কথা বলেছে, যে বিষয় নিয়ে কোনো আলোচনা শুনতে তনয়া নারাজ। নাসা নিয়ে খবরের কাগজে বা সায়েন্টিফিক জার্নালে নানা খবর থাকে, কিন্তু আসল গবেষণার খবর অনেক বছর পর্যন্ত বাইরে আসে না। অনেক খবর কোনো দিনই বাইরে আসে না। ক্রায়োনিক্স ডিভিশনে তেমনই এক প্রজেক্টে কাজ করছিল তনয়া। সাবজিরো টেম্পারেচারে অ্যাস্ট্রোনটদের ঘুম পাড়িয়ে রাখা নিয়ে জোরদার গবেষণা চলছিল। তনয়ার মাথাতেই সেই ইউরেকা মোমেন্ট জন্ম নেয়, যার প্রয়োগে মানুষকে ঘুম পাড়িয়ে রাখার প্রকল্প বাস্তবায়িত হবে। এই খবর বাইরের পৃথিবী জানবে না, এটাই এক্সপেক্টেড। কিন্তু নাসার ভেতরেও সাফল্যের পাদপ্রদীপ নেওয়ার জন্য
তনয়ার বস ম্যালকম গ্রিসাম উঠে পড়ে লাগে। এই সময় একটা ভুল করে ফেলে তনয়া। তার কম্পিউটারে রিসার্চ সংক্রান্ত যত ডেটা ছিল সব সে নিজের পার্সোনাল মেল আইডিতে মেল করে দেয়, যাতে বাড়ির কম্পিউটার থেকেই এই সব ডেটা সে অ্যাক্সেস করতে পারে। নাসার ডকুমেন্ট বাইরে যাওয়া মানুষ খুনের সমান অপরাধ। 5 মিনিটের নোটিসে তনয়ার চাকরি যায়, ক্যান্সেল হয় ওয়ার্কিং ভিসা। চাকরি যাওয়ার 4 দিনের মাথায় সামান্য কিছু ডলার, এক মাথা মেধা আর লিউকেমিয়ায় আক্রান্ত একমাত্র ছেলে জুজুকে নিয়ে কলকাতায় চলে আসে তনয়া। জুজুর বাবার সঙ্গে জুজুর জন্মের পরেই ডিভোর্স হয়ে গেছে তনয়ার। সিঙ্গল মাদারহুড ভারতে কমন ঘটনা, কিন্তু মুশকিল হয়ে গেল জুজুর ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে। রোগটা নিয়ে পড়াশোনা করেছে তনয়া, লো গ্রেড ম্যালিগন্যান্সি। কেমোথেরাপি আর রেডিওথেরাপি একসঙ্গে চললে জুজু আর 5টা মানুষের মতোই নর্মাল লাইফ লিড করতে পারবে। এখানেই তনয়ার অসুবিধে হয়ে গেল। কেমোর ওষুধের দাম ভয়ানক বেশি। নার্সিংহোমে ভর্তি না করে ওষুধ দেওয়া যায় না। জুজুর চিকিৎসার জন্য প্রতি মাসে 60,000 টাকা লাগবে। যতদিন জুজু অথবা তনয়া বেঁচে থাকবে ততদিন এই টাকা লাগবে। তনয়া ভারতবর্ষের বিভিন্ন আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে জব অফার পাচ্ছিল, কিন্তু কোনোটারই পে গ্রেড এত ভালো নয় যে জুজুর চিকিৎসা বাবদ 60,000 টাকা সরিয়ে রেখে সংসার চালানো যাবে। এই সময় মেঘনাদ তার সঙ্গে যোগাযোগ করে। নাসার চাকরি ছেড়ে দিয়ে সে ভারতবর্ষে চলে এসেছে, এটা সবাই জানত। মেঘনাদের যোগাযোগ পৃথিবী জোড়া। চুরির দায়ে ধরা পড়ে যে তনয়ার চাকরি গেছে, এই তথ্য মেঘনাদ জানতে পেরেছিল। খড়গপুরের বাড়িতে এসে মেঘনাদ তনয়ার সঙ্গে যোগাযোগ করে, অবিশ্বাস্য অ্যামাউন্টের মাইনে অফার করে। এখানে একটা ওয়্যারহাউস কিনে সেটআপ তৈরি করো, খরচ আমার, নোহাউ তোমার। কিসের সেটআপ? আপনি কি জানেন আমি কি বিষয় নিয়ে কাজ করি? আপনি যদি ভেঞ্চার ক্যাপিটালিস্ট হন তাহলে বলবো টাকা ঢালার আগে পড়াশোনা করুন। এটা ফাটকা নয়, পিওর সায়েন্স নিয়ে রিসার্চ, যা আগামী 50 বছরে 1 টাকাও ডিভিডেন্ড দেবে না। সামগ্রিক মানবজাতির কোনো উপকারে আসবে কিনা এ নিয়েও ঘোর সন্দেহ আছে। ক্রায়োনিক্স নিয়ে রিসার্চ করার জন্য তোমাকে আমি মাসে 1 লাখ টাকা দিয়ে পুষবো না। আমি তোমাকে হিউম্যান বিং সাপ্লাই করব, তুমি তাদের হিমায়িত করে রেখে দেবে, যখন বলবো তখন তাদের রিল লাইফে পাঠিয়ে দেবে। এই হলো তোমার জব প্রোফাইল। রিসার্চের ফলস শো সামনে খাড়া করো, কেউ বারণ করেনি। ডক্টর লাহিড়ী, আপনি বোধহয় জানেন না যে মানুষকে হিমায়িত করার পদ্ধতি আজও আবিষ্কৃত হয়নি। নাসা পর্যন্ত পেরে ওঠেনি। ওটা সায়েন্স ফিকশনের ডোমেন, পিওর সায়েন্সের নয়। এসব নাসার বাঁধা বুলি। কাল যা কল্পবিজ্ঞান ছিল আজ তাই বিজ্ঞান তনয়া। জুল ভার্ন, আইজাক আসিমভ, আর্থার সি ক্লার্ক, রে ব্র্যাডবেরি আগে প্রেডিক্ট করেছেন, বিজ্ঞানীরা পরে সেটা বাস্তবায়িত করেছেন। হ্যাঁ, এভাবে বলতে খুব ভালো লাগে, কিন্তু ক্রায়োনিক্স এখনো অতটা এগোয়নি। আগামী 10 বছরের মধ্যে এটা বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমার বস ম্যালকম গ্রিসাম আমার আন্ডারে কাজ করার জন্য তৈরি ছিল। ওর প্ল্যান ছিল নাসা ছেড়ে ক্রায়োনিক্স নিয়ে নিজের ফার্ম খোলার। নাসা বা গভর্নমেন্ট ফান্ডেড অর্গানাইজেশনে তো বিজ্ঞানীদের জন্য কোনো ইনসেন্টিভ নেই। এইসব প্রতিষ্ঠান শুধু নো হাউ লাইসেন্সিং এর কাজ করে। ডিসকভারি টু ডেলিভারি, এই লম্বা রাস্তাটা কিভাবে ট্রাভেল করতে হয় জানে না। তাই সারা জীবন নোংরা ল্যাবকোট পরে কাটিয়ে দেয়। ডিজাইনার স্যুট আর পরা হয়ে ওঠে না। গ্রিসাম স্যারকে আমি ঋষি তুল্য ভাবতাম, সেই কিনা ডলারের জন্য এত লালায়িত ছিল। লোকটা ঠিক ঠিক বলছে না, আমায় টোপ দেওয়ার জন্য বসের নামে কেচ্ছা গাইছে। স্টেটসে কিন্তু ইন্ডিয়ার মতো খারাপ অবস্থা নয়। ওখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অত্যন্ত স্ট্রং। নাসার বিজ্ঞানী নাসার চাকরি ছেড়ে দেওয়ার পরে ক্রায়োনিক্স নিয়ে পেটেন্টের জন্য অ্যাপ্লাই করলে তার স্থান হবে জেলে। ম্যালকম তাই আমেরিকা ছাড়ার প্ল্যান করছিল। ইন্ডিয়ায় না এলেও সিঙ্গাপুরে সেটেল করতো, আমার আন্ডারেই কাজ করতো। কিন্তু ও যে ছিচকে চোর সেটা পরে জানলাম। জুনিয়র রিসার্চ ফেলোর আবিষ্কার ঝেড়ে ক্যারিয়ার বানানো আমার একদম পছন্দ নয়। একজন বাঙালি মেয়ে ক্রায়োনিক্সের স্বপ্ন সফল করতে পেরেছে জেনে আমার বুক গর্বে ভরে গেছে। তোমার চাকরি যাওয়ায় আমি খুশি। আমি চাই একজন বাঙালির সঙ্গে টিম আপ করে আন্তর্জাতিক মানের কাজ করব। তুমি রাজি হয়ে যাও। তনয়া রাজি হয়ে যায়। খড়গপুরের এক প্রান্তে বন্ধ হয়ে যাওয়া একটা ফ্যাক্টরি কিনে তাকে রিভ্যাম্প করে। জার্মানি থেকে শিপিং হয়ে আসে
বিল্ডিং ম্যাটেরিয়াল। সুইজারল্যান্ড, ডেনমার্ক, ইসরায়েল, জাপান এবং আমেরিকা থেকে আসে যন্ত্রপাতি এবং রিয়েজেন্ট। 4 মাসের গাধার খাটুনির শেষে ক্রায়োনিক্স ইউনিট ফাইনালি দাঁড়িয়ে গেল। মেঘনাদ টাকার ব্যাপারে দিলদরিয়া। আর্কিটেক্টকে দিয়ে এমনভাবে ডিজাইন করিয়েছে যে 2 তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এত বড় একটা ল্যাবরেটরি আছে, বাইরে থেকে তা বোঝা যায় না। ল্যাব দেখলে আচ্ছা আচ্ছা সায়েন্টিস্টের চোখ ধাঁধিয়ে যাবে। তনয়া যেটা জানে না সেটা হলো এই ফান্ডিং এসেছে ওয়ারিস্তান থেকে, রকি চৌধুরীর মাধ্যমে। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কিনে রাখা ওয়ারিস্তানের পলিসি। নিজের রিসার্চ নিয়ে দিব্যি আছে তনয়া। গবেষণার বিষয় নির্বাচন, ফান্ডিংয়ের জন্য আন্তর্জাতিক লেভেলে তদবির, জুনিয়র সায়েন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট করা, ঝাড়ুদার থেকে অ্যাকাউন্টেন্টের কাজের খবর নেওয়া, সব একা হাতে সামলায় সে। মাসে একবার জুজুকে মুম্বাইতে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে হয়। নিয়মিত চিকিৎসা পেয়ে জুজু সুস্থ, এখন একা একা স্কুলেও যায়। বাড়ির বেসমেন্টে আর একটা ল্যাব আছে। ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যানারের বায়োমেট্রিক কনফার্মেশন ছাড়া এই ল্যাবের দরজা খোলে না। বাইরের পৃথিবী এই ল্যাবের খবর জানে না, জানে শুধু তনয়া, মেঘনাদ, সনাতন আর এক হেল্পার। সনাতন আর সেই হেল্পার মারা গেছে। রিসাইকেল থেকে রিলাইফে প্রতি মাসে 2 বা 3 বার লুসির এনক্রিপ্টেড মেলে অঙ্গগ্রহীতাদের ব্লাড গ্রুপ, HLA স্ট্যাটাস এবং যাবতীয় মেডিকেল রিপোর্ট মেঘনাদের কাছে আসে। মেঘনাদ সেই মেইল পাঠিয়ে দেয় তনয়াকে। তনয়া তার ডেটাবেস থেকে ডোনারদের খুঁজে বের করে। হিমায়িত অবস্থায় সনাতনের অ্যাম্বুলেন্সে কেরালা পাঠিয়ে দেয়। ট্রেনে কখনোই পাঠানো হয়নি, প্লেনে 2-3 বার গেছে। সেক্ষেত্রে হিমায়িত ডোনারকে কলকাতায় আনা হয়, রিলাইফে ভর্তি করে ক্রায়োনিক্স কন্টেনার থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে হিপনোসেরাম ইনজেক্ট করা হয়। হিপনোসেরাম এক বিশেষ ধরনের ড্রাগ। ইনজেকশনের ফলে ডোনার ঝিমিয়ে পড়ে, হাঁটাচলা নড়বড়ে হয়ে যায়। এর এফেক্ট থাকে 4 থেকে 6 ঘন্টা। তবে তার আগেই লুসির অপারেশন টেবিলে তার মৃত্যু ঘটে। এই সাপ্লাই চেন ম্যানেজমেন্টে তনয়ার কাজ ডোনারদের ক্রায়ো প্রিজার্ভ করে রাখা। যে ছেলে বা মেয়েটি আজ হিমায়িত হলো তার পালা কবে আসবে তনয়া জানে না। মেঘনাদের মোবাইলে আবার বালাজির ফোন। হ্যালো। বালাজি ও প্রান্তে কি বলল তনয়া শুনতে পেল না। মেঘনাদ গলার আওয়াজ নরম করে। হ্যাঁ রে, তোর শরীর কেমন? বড় কোনো চোট লাগেনি তো? আমি খুব চিন্তায় রয়েছি, তুই তাড়াতাড়ি আয়। তনয়া বুঝতে পারল প্রথমার সঙ্গে কথা বলছে মেঘনাদ। ওদিকে মেয়েটা কি কি জিজ্ঞেস করছে কে জানে। কে কে? ষষ্ঠী? ও মারা গেছে। কৃষ্ণাও মারা গেছে। একমাত্র তুই বেঁচে আছিস। বালাজির সঙ্গে তাড়াতাড়ি চলে আয়, অনেক কাজ বাকি আছে। দেউলটি, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 10টা। প্রথমা, আমি গণেশ দা। কথাটা ভেসে এলো সামনের সিট থেকে। প্রথমা এতক্ষণ জানালায় মাথা রেখে বসেছিল, খেয়াল করেনি যে পরে স্টেশন চলে এসেছে। লোকটা এই স্টেশনেই উঠেছে। প্ল্যাটফর্মে তাকিয়ে স্টেশনের নাম পড়ে প্রথমা, দেউলটি। কিরে, চিনতে পারছিস? উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে প্রথমা দেখে নেয় কামরায় কে কে আছে। 2জন সবজিওয়ালি দরজার সামনে বসে হিসেব করছে। এক গাদা কম বয়সী ছেলে মেয়ে ছুটির দিনে ঘুরতে বেরিয়েছে। তাদের চিৎকারে কামরায় বসে থাকা 2-4 জন লোক বিরক্তও হচ্ছে। কামরার জনসংখ্যা দেখে খুশি হলো প্রথমা। সামনের লোকটা কে তা জানা নেই, কিন্তু এ তাকে বিপদে ফেলতে পারবে না। পরে স্টেশনে নেমে মেয়েদের কামরায় চলে গেলেই ঝামেলা মিটে যাবে। আমি গণেশ দা,
রিলাইফের ওয়ার্ডেন। এবার মনে পড়ছে? আপনার আই কার্ড দেখি। আমি 5 বছর আগে রিলাইফ ছেড়ে দিয়েছি। আই কার্ড কোথা থেকে পাবো? তুই সত্যিই আমাকে চিনতে পারছিস না? অজানা লোকের সঙ্গে আমি কথা বলবো না, দুঃখিত। হায় রে কপাল, যুক্তি তক্ক দিয়ে সব কিছু প্রমাণ হয় না। আমাকে দেখে তুই গণেশদা বলে চিনতে পারছিস কিনা বল। লোকটার কথা শুনে গণেশ তার চেহারা মনে করার চেষ্টা করে প্রথমা। বছর 30-এর গণেশ তার হাইট 5.5 ফুটের আশেপাশে। শ্যামলা রং, অল্প ভুঁড়ি আছে, মাথা ভর্তি চুল, একগাল দাড়ি গোঁফ, সবসময় পায়জামা আর ফতুয়া পরে থাকে। এই লোকটার বয়স মধ্য 30, মাথার চুল আর দাড়ি গোঁফ শেভ করা, পরনে 6 পকেট কার্গো টি শার্ট আর কমব্যাট বুট, ভুঁড়ির লেশমাত্র নেই। আপনি গণেশ দা নন, আমি আপনার সঙ্গে কথা বলবো না। দেখ প্রথমা, আমি তোকে বাঁচাতে এসেছি, আর সামনের কোনো স্টেশনে একটা লোক ট্রেনে উঠে বলবে সে রিলাইফের ওয়ার্ডেন, তোকে বলবে ওর সঙ্গে যেতে। তুই প্লিজ আমার কথা শোন। আপনি কি করে জানলেন যে আমার খোঁজে কেউ ট্রেনে উঠবে? এত প্রশ্ন করিস না, যা বলছি শোন। যে উঠবে তার নাম বালাজি মিশ্র, 6 ফুট লম্বা, অ্যাথলিটের মতো চেহারা, বাঁকানি ইয়ারস্টাড। ইয়ারস্টাড মানে কি? আরে কানের দুল। প্রশ্ন না করে যা বলছি চুপচাপ শোন। বালাজি বলবে মেঘনাথ লাহিড়ী ওকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তো ওই বালাজির সঙ্গেই আমার যাওয়া উচিত। আমি রিলাইফে যেতেই তো ট্রেনে উঠেছি। তুই যাবি না? আমার দিব্যি, তোর হাত ধরছি, তোর গণেশ দার দিব্যি। আমার হাত ছাড়ুন, না হলে চেঁচাবো। সরি, কিন্তু তুই পাগলামো করিস না। সবজিওয়ালি দুজন লোকটার দিকে সন্দেহজনক চোখে তাকিয়ে দেখছে। প্রথমা আর একবার গলা তুললেই গালাগালি দিয়ে পিন্ডি চটকে দেবে একেবারে। বালাজির সঙ্গে না গেলে কার সঙ্গে যাব? আপনার সঙ্গে? এতক্ষণে মাথা খুলেছে। লোকটা কার্গোর পকেট থেকে একটা মোবাইল বের করলো। এটা তোর কাছে রাখ, নতুন সিম কার্ড ভরেছি, আমি ছাড়া কেউ এই নম্বর জানে না। আমি আপনার মোবাইল নেব কেন? প্রথমাদের দেখে এক সবজিওয়ালি অন্যজনকে বলল, আজকালকার চুরিগুলো মোবাইলের লোভে যা তা শুরু করেছে গো। সবজিওয়ালিদের ওপর রেগে গিয়ে প্রথমা মোবাইলটা নিল। এবার মোবাইল কি করে অপারেট করতে মনে আছে না ভুলে মেরে দিয়েছিস? বোকার মতো কথা বলবেন না তো। মোবাইল ইউজ করা কোনো রকেট সায়েন্স নয়। না ভুললেই ভালো। তোর অসুবিধা যাতে না হয় তার জন্য টাচ ফোন নিলাম না। হ্যাঁ, টাচ ফোন কি? সেটা কি? তোর না জানারই কথা, ওসব বাদ দে। বালাজি কোন স্টেশনে উঠবে বলা শক্ত। আমি তার আগে এই কামরার পিছনের দিকে চলে যাব। প্যাসেঞ্জার কমে গেলে অন্য কামরাতেও চলে যেতে পারি। তখন তোর সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় এই ফোন। আচ্ছা, মোবাইল কিভাবে সাইলেন্ট এবং ভাইব্রেট মোডে রাখে তুই জানিস? এই তো, এভাবে তো। গুড। এই মোবাইলে কোনো ফোন বা মেসেজ এলে বুঝবি সেটা আমার। বালাজির সামনে ফোন বের করবি না। স্টেশনে ট্রেন দাঁড়ালে বালাজিকে বলবি চা বা জলের বোতল কিনে দিতে। ও যখন কামরা থেকে নামবে সেই সময় মেসেজ পড়ে নিবি, না হলে আমার সঙ্গে কথা বলে নিবি। ক্লিয়ার? জলের মতো। এ কি, মোবাইলটা আমায় দিচ্ছিস কেন? ঘোড়াঘাটা স্টেশন এলো। দুজন সবজিওয়ালি ঝাঁকা নিয়ে নেমে গেল। অল্প বয়সী ছেলে মেয়েগুলোও নেমে গেল, বয়স্ক মানুষটাও নেমে গেছে। এখন এই কামরায় প্রথমা আর এই লোকটা ছাড়া কেউ নেই। প্রথমার একটু একটু ভয় করছে। তার কি কামরা থেকে নেমে যাওয়া উচিত? ট্রেন এখনো ছাড়েনি। গণেশদাকে নিয়ে অনেক স্মৃতি তার। রিলাইফে গণেশদা যখন জয়েন করে তখন প্রথমার ক্লাস 7। অঙ্ক করতে ভীষণ ভালো লাগলেও ইতিহাস আর ভূগোল পড়তে খারাপ লাগত। গণেশদাই ওই দুটো সাবজেক্টে প্রথমার আগ্রহ তৈরি করে। ইতিহাসের টেক্সট বুক সরিয়ে রেখে প্রথমার হাতে তুলে দিয়েছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। এক নিঃশ্বাসে উপন্যাস শেষ করে গণেশদার কাছে গিয়ে প্রথমা বলেছিল, ওই সময়টা নিয়ে আরো কিছু জানতে ইচ্ছে করছে। রিলাইফের লাইব্রেরি দেখিয়ে গণেশদা বলেছিল, অনেক বই আছে, খুঁজে দেখ, তবে দয়া করে স্কুলের টেক্সট বইটা পড়িস না। গল্পের বই পড়তে পড়তে ইতিহাসে ঢুকে গিয়েছিল প্রথমা। খানিক এনসাইক্লোপিডিয়া, খানিক অনার্সের ইতিহাসের বই গল্পের ছলে পড়ে সে বুঝেছিল ইতিহাস আসলে দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট, অঙ্কের মতো ইন্টারেস্টিং। কর্পোরেশনের স্কুলের টিচার আর টেক্সট বই মিলে বিষয়টাকে গোমড়া বানিয়ে রেখেছে। ভূগোলও একই ব্যাপার। আফ্রিকার ভূগোল পড়তে গিয়ে বোর হয়ে প্রথমা গণেশদার দ্বারস্থ হয়েছিল।
গণেশদা প্রথমার হাতে তুলে দিয়েছিল চাঁদের পাহাড়। শঙ্করের কিলিমাঞ্জারো অভিযান পড়তে পড়তে আফ্রিকার নদীনালা, গাছপালা, জলবায়ু, আবহাওয়া, জন্তু জানোয়ার, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব জেনে গিয়েছিল প্রথমা। তারপরে ভূগোলের টেক্সট বইতে ফিরে এসে খুব একটা অসুবিধে হয়নি। সামনে বসা লোকটার সঙ্গে গণেশদার গলার আওয়াজ একদম মিলে যাচ্ছে। কাল রাতেই বাবার চেম্বারে ফোন থেকে গণেশদা ষষ্ঠীর সঙ্গে কথা বলছিল। কথাগুলো এখনো শুনতে পাচ্ছে প্রথমা। তুই খেয়ে দে, ঘুমিয়ে পড়, আমার আর প্রথমার ফিরতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়। আমরা এখানে পেস্ট্রি আর চা খাবো, রাতে কিছু না খেলেও চলবে। তারপর কি হয়েছিল? প্রথমা কখন অনাথাশ্রমে ফিরেছিল? কখন হেস্টিংস থেকে বেরিয়ে চলে এলো কোলাঘাট পর্যন্ত? এই পুরো সময়টার কোনো স্মৃতি নেই কেন? স্মৃতি মানে অতীত। পুরনো কথা নিয়ে না ভেবে প্রথমা বর্তমানে মনোনিবেশ করে। এই লোকটা নিজেকে গণেশদা বলে দাবি করছে, কিন্তু এও বলছে যে সে আর রিলাইফের ওয়ার্ডেন নেই, 5 বছর আগে রিলাইফ ছেড়ে দিয়েছে। অথচ প্রথমা দিব্যি মনে করতে পারছে যে কাল রাতেও সে রিলাইফে গণেশদার সঙ্গে ছিল। লোকটা তাকে রিলাইফে ফিরতে বারণ করছে কেন? লোকটা কি করে জানলো যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করেই বা জানলো যে সে এখন ট্রেনে? লোকটা কি করে জানলো যে বালাজি নামের একটা লোক কয়েকটা স্টেশন পরে তার সঙ্গে দেখা করবে? এই লোকটা তাকে বালাজির সাথে যেতে বারণ করছে কেন? আর মোবাইল ফোনই বা দিচ্ছে কেন? ট্রেন স্টেশনে ঢুকছে। লোকটা বাইরে উঁকি মেরে প্রথমার কাছে ফেরত এলো। যা ভেবেছিলাম তাই। বাগনান স্টেশনে বালাজি দাঁড়িয়ে, আমি কামরার পিছনের দিকে চলে যাচ্ছি। পরের স্টেশনে পিছনের কামরায় চলে যাব, ঠিক আছে? প্রথমা কোনো উত্তর দিল না। বেশি না ভেবে আমার কথা শোন, বালাজির পাল্লায় পড়িস না। নে ধর, মোবাইলটা রাখ। পলিথিনের প্যাকেটে মোবাইল গুঁজে দিয়ে পেছনের দিকে চলে গেল লোকটা। বাগনান স্টেশনে ট্রেন ঢুকল। ট্রেন দাঁড়াতেই হুড়মুড় করে কামরায় উঠল এক গাদা বয়স্কা মহিলা। সবাই লাল পাড় সাদা শাড়ি পরে আছে, কপালার সিঁথি ভর্তি সিঁদুর, হাতে প্রসাদের ডালা। এরা বোধহয় আশেপাশের কোনো মন্দিরে পুজো দিতে এসেছিল। কামরার অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেল। এইসবের মধ্যে প্রথমার সামনের সিটে কেউ একজন এসে বসল। প্রথমা কোলে রাখা প্যাকেটের দিকে তাকিয়ে বসেছিল। চোখ না তুলেই খেয়াল করল হান্টিং শু পরা পা, কালো রঙের জিন্স, জলপাই সবুজ রঙের টি শার্ট পরা বড় চেহারার একজন তার সামনে বসেছে। যে লোকটা নিজেকে গণেশদা বলে দাবি করেছিল, তার কথা ঠিক হলে এই লোকটার নাম বালাজি মিশ্র। এর বাঁ কানে ইয়ারস্টাড থাকা উচিত। তুমি প্রথমা না? প্রথমা চমকে উঠে চোখ তুলে দেখল নীল রঙের দুটো চোখ তাকে দেখছে। চোখের মালিকের মাথার চুলে ক্রু কাট, গাল ক্লিন শেভড। নির্ঘাত লোকটা রোজ ওয়েট ট্রেনিং করে, না হলে এইরকম বাইসেপস ট্রাইসেপস হয় না। লোকটার হাতে পোস্টকার্ড সাইজের একটা ছবি। ছবির সঙ্গে প্রথমাকে মিলিয়ে দেখছে। লোকটার বাঁ কানে একটা হিরে বসানো ইয়ারস্টাড। তোমার নাম প্রথমা তো? আপনি কে? আমার নাম বালাজি মিশ্র। আমি রিলাইফ অনাথ আশ্রমের ওয়ার্ডেন। তোমাকে নিয়ে যাওয়ার জন্য মেঘনাথ লাহিড়ী আমাকে পাঠিয়েছেন। এই নাও, বাবার সঙ্গে কথা বলো। অজানা লোকের সঙ্গে আমি কথা বলবো না, দুঃখিত। আমি অজানা হতে পারি, কিন্তু বাবার সঙ্গে কথা বলতে দোষ কোথায়? এই নাও, কথা বলো। রিং হচ্ছে। আমি আপনার সঙ্গেও কথা বলবো না, আপনার ফোনেও কথা বলবো না। আপনি আমাকে বিরক্ত করবেন না। বালাজি ঠান্ডা নীল চোখে চোখ রেখে কথাগুলো বলল প্রথমা। বালাজি কিছুক্ষণ দেখল প্রথমাকে। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। সদ্য একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরে এই অবস্থায় কোনো অচেনা লোককে বিশ্বাস করা শক্ত। তুমি বলে দাও কিভাবে তোমাকে কনভিন্স করাবো যে মেঘনাথ লাহিড়ী আমাকে পাঠিয়েছে তোমাকে রিলাইফে নিয়ে যাওয়ার জন্য। আপনার আই কার্ড দেখি। টি শার্টের ভেতর থেকে ফিতে ঝোলানো আই কার্ড বের করে বালাজি।
প্রথমা দেখল আই কার্ডে লেখা বালাজি মিশ্র, ওয়ার্ডেন, রিলাইফ। পাশে চেনা লোগো, নীল রঙের গোল বৃত্তের মধ্যে লাল রঙের রক্তের ফোঁটা। এই লোগো সে অ্যাম্বুলেন্সের গায়েও দেখেছে, রিলাইফের মৃত কর্মচারীদের শার্টে দেখেছে, তার নিজের শার্টেও দেখেছে। বালাজি এগিয়ে দিয়েছে ডক্টর মেঘনাদ লাহিড়ির ভিজিটিং কার্ড। তাতে লেখা ম্যানেজিং ডিরেক্টর, রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, এমডি পিজিআই চণ্ডীগড়, ডিএম হেমাটোলজি পিজিআই চণ্ডীগড়, তারপর এক গাদা বিদেশি ডিগ্রি। একদম তলায় লেখা সেন্টার অফ এক্সেলেন্স ফর স্টেম সেল রিসার্চ। আই কার্ড এবং ভিজিটিং কার্ড ফেরত দিল প্রথমা। আমি কোলাঘাটে এলাম কি করে? রিলাইফের অ্যাম্বুলেন্সে করে আমি কোথায় যাচ্ছিলাম? তুমি রিলাইফের বন্ধুদের সঙ্গে কোলাঘাটে পিকনিক করতে এসেছিলে, আর রাতে ফেরার সময় অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাম্বুলেন্সে করে পিকনিক? হ্যাঁ গো, ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্যি। তোমার বাবার গাড়ি গতকাল একটাও খালি ছিল না। এদিকে তোমরা জেদ ধরেছো যে পিকনিকে যাবেই, কোনো বড় গাড়ি ভাড়াও পাওয়া গেল না, তাই এই ব্যবস্থা। তাহলে আমার বন্ধুরা কোথায়? কে কে ছিল আমার সঙ্গে? ষষ্ঠী আর কৃষ্ণা ছিল? সবাই মারা গেছে। বডিগুলো তোলার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। কৃষ্ণাও মারা গেছে? হ্যাঁ, শুধু তুমিই বেঁচে আছো। এই জন্যই বলছি তাড়াতাড়ি রিলাইফে চলো। আপনি কি করে জানলেন যে আমি ট্রেনে আছি এবং এই কামরাতেই আছি? তোমার মাথাটা সত্যিই গেছে। এ তো সোজা ব্যাপার। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে গাড়ি নিয়ে কোলাঘাটে এসে জানলাম যে তুমি বেঁচে আছো। কোলাঘাট থেকে হাওড়া ট্রেন ধরেছ। তখন আমি আর বুনো গাড়ি ছুটিয়ে ট্রেনের আগে ঘোড়াঘাটা স্টেশনে এসে পৌঁছই। তারপর প্রতি কামরায় তোমাকে খুঁজছিলাম, এটাই পেয়ে গেলাম। এই লাইনে ট্রেন এত ঢিকিয়ে চলে যে গাড়িতেই আগে যাওয়া যায়। বুনো গাড়ি নিয়ে হাইওয়ে ধরে আসছে। নিখুঁত যুক্তি। পেছনে বসে থাকা ওই লোকটা যে নিজেকে গণেশ বলে দাবি করেছিল, আর এই বালাজি যে নিজেকে রিলাইফের নতুন ওয়ার্ডেন বলে দাবি করছে, এদের মধ্যে কে বেশি বিশ্বাসযোগ্য? নিজেকে প্রশ্ন করে প্রথমা। মনে মনে একটা উত্তরও পেয়ে যায়, তবু আরও খানিকটা সময় নিয়ে ভাবতে হবে। জানালা দিয়ে বাইরে তাকায় প্রথমা। তার মাথায় অজস্র প্রশ্ন কিলবিল করছে। বালাজি আবার মোবাইল বের করেছে, নম্বর ডায়াল করলো। এ নাও, বাবার সঙ্গে কথা বলো, তাহলে সব ধোঁয়াশা কেটে যাবে। হ্যালো হ্যালো। হ্যাঁ রে, তোর শরীর কেমন? বড় কোনো চোট লাগেনি তো? আমি খুব চিন্তায় রয়েছি, তুই তাড়াতাড়ি আয়। গলাটা চেনা চেনা লাগলেও আলাদা কোনো অনুভূতি হলো না প্রথমার। মেঘনাদ তার নিজের বাবা নয়, অনাথদের বোধহয় সম্পর্কের টান কম থাকে। ষষ্ঠী কেমন আছে? ষষ্ঠী, রিলাইফের ষষ্ঠী। ষষ্ঠী? ও মারা গেছে। কৃষ্ণা? কৃষ্ণাও মারা গেছে। একমাত্র তুই বেঁচে আছিস। বালাজির সঙ্গে তাড়াতাড়ি চলে গেছে, অনেক কাজ বাকি আছে। ভুরু কুঁচকে বালাজিকে মোবাইলটা ফেরত দেয় প্রথমা। তাহলে সব ক্লিয়ার তো? প্রথমা কিছু বলার আগেই কোলে রাখা পলিথিনের প্যাকেটটার মধ্যে ফড়িংয়ের মতো কেঁপে ওঠে মোবাইলটা। কি হলো? চমকে উঠলে কেন? না, কিছু না। আমাকে এক ভাঁড় চা খাওয়াবেন? স্টেশনে বিক্রি হচ্ছে। ও, চা খাবে? দাঁড়াও, আনছি। তরবরিয়ে সিট থেকে উঠে দরজার দিকে এগোয় বালাজি। উলুবেড়িয়া স্টেশনে অনেক লোক নামল। জানালা দিয়ে প্রথমা দেখল বালাজি চায়ের দোকানে। দ্রুত প্যাকেট থেকে ফোনটা বের করে প্রথমা। দেখে মোবাইলের স্ক্রিনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ, আমি গণেশ দা। প্রথমা নম্বরটায় ফোন করে। পেছনে ফিরে দেখে সেই লোকটাই ফোন ধরেছে। মুখ ঘুরিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে বালাজির দিকে তাকিয়ে থাকে। হ্যালো, শেষবারের মতো বলছি, বালাজির সঙ্গে যাস না। যদি যাস তাহলে সর্বনাশ হয়ে যাবে। চায়ের পয়সা মেটাচ্ছে বালাজি। চা দোকানি দুটো ভাঁড় দুহাতে ধরে আছে। কার সর্বনাশ হবে? তোর তো হবেই, আরো অনেকের হবে। ফোনে বলা যাবে না, তুই নামিস না প্লিজ। তোমার কথা শুনলে যে বিপদে পড়বো না এরকম কোনো গ্যারান্টি আছে? আছে। দুটো ভাঁড় ব্যালেন্স করতে করতে বালাজি ট্রেনের কামরার দিকে আসছে। লাস্ট চান্স দিলাম, এমন কিছু বলো যাতে আমি কনভিন্সড হই যে তুমি গণেশ দা।
ফ্রড নও। শোন তাহলে, তুই গত 5 বছর ঘুমিয়েছিলি। তোকে যখন ঘুম পাড়ানো হয়েছিল তখন তোর বয়স ছিল 16, আর আজ তুই 21। তুই আমাকে শেষ দেখেছিলি 5 বছর আগের এক রাতে। এই 5 বছরে আমার চেহারায় বয়সের ছাপ পড়েছে, তাই তুই চিনতে পারছিস না। কি? গত 5 বছর ধরে আমি ঘুমিয়েছিলাম? কিভাবে? কেন? কোথায়? রিপ ভ্যান উইঙ্কেলের গল্প ঘটছে নাকি? নাকি লোকটা ফোনে আজে বাজে বকছে? প্রথমার মাথায় বাজ পড়েছে। সে মোবাইল ব্যাগে লুকোতে লুকোতে মনে করে আজ ভোরবেলা খবরের কাগজ পড়ে সে জেনেছে যে ভারতের রাষ্ট্রপতি বদলে গেছে। গতকাল রাতে তার যা চেহারা ছিল তার সঙ্গে আজ সকালে দেখা চেহারার কোনো মিল নেই। সে অনেক বড় হয়ে গেছে। তাহলে গতকাল রাতের স্মৃতি বলে যেটাকে সে আঁকড়ে আছে সেটা আসলে 5 বছর আগের কোনো এক রাতের স্মৃতি? এরকম আবার হয় নাকি? চায়ের ভাঁড় হাতে বালাজি আবার প্রথমার সামনের সিটে। ভাঁড় এগিয়ে দিয়ে বলল, এই নাও। ভাঁড় নিতে হাত তোলে প্রথমা। বাপরে, উফ, কাঁধে কি ব্যথা! বাঁ হাতে লেগেছে না? তাহলে ডান হাতে ব্যথা হলো কি করে? জানি না। চায়ে চুমুক দিয়ে প্রথমা বাইরের দিকে তাকালো। পরপর কয়েকটা স্টেশন চলে গেল। খালি ভাঁড়টা জানালা দিয়ে ফেলে বালাজির দিকে তাকালো সে। বালাজি খুব মন দিয়ে তাকে দেখছিল। ধরা পড়ে যাওয়ায় বোকা বোকা মুখ করে চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। সাকরাইল এলো, আরেকবার চা খাবে? হ্যাঁ। বালাজি ট্রেনের কামরা থেকে নামলেই সে পেছন ফিরে দেখবে ওই লোকটা কি করছে, এখনো আছে না হাল ছেড়ে পালিয়েছে। সাকরাইল স্টেশনে ট্রেন দাঁড়াতে বালাজি কামরা থেকে নেমে দৌড়লো চাওয়ালার কাছে। প্রথমা পেছন দিকে তাকালো। কামরায় লোক নেই বললেই চলে। যে কজন আছে তাদের মধ্যে ওই লোকটাকে দেখা যাচ্ছে না। যাক বাবা, বাঁচা গেল। এর সঙ্গে যাবে না ওর সঙ্গে যাবে, এই দোটানা শেষ। যে লোক পালিয়ে যায় তার সঙ্গে পালানো চলে না। প্যাকেটের মধ্যে মোবাইলটা আবার ভাইব্রেট করছে। লোকটা আবার ফোন করেছে। মোবাইল বের করার আগে জানালা দিয়ে বাইরে তাকায় প্রথমা। চাওয়ালা এখনো চা ঢালেনি, কথা বলাই যায়। হ্যালো, বালাজিকে স্টেশনে নামতে দেখে ফোন করলাম। ওই কামরায় লোক এত কমে গিয়েছে যে থাকার রিস্ক নিলাম না। আমি পেছনের কামরায় চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা। আমার গাঁটে গাঁটে এত ব্যথা কেন? অ্যাক্সিডেন্টের জন্য? এই ব্যথা অ্যাক্সিডেন্টের জন্য নয়, গাঁটে গাঁটে ব্যথা একটানা 5 বছর ঘুমানোর কারণে। গত 5 বছর তোর শরীরের কোনো জয়েন্ট নড়াচড়া করেনি। ঘুমন্ত অবস্থায় শরীর বেড়েছে তরতর করে। অব্যবহৃত জয়েন্টদের হঠাৎ কাজে লাগালে তারা তো বিদ্রোহ করবেই। এখন তুই যত নড়াচড়া করবি তত ব্যথা কমবে। ভোরবেলা যখন তোর ঘুম ভেঙেছিল তখনকার থেকে এখন ব্যথা অনেক কম না? হ্যাঁ, ব্যথা কমেছে। আমার কথা মনে রাখিস, সাঁতরাগাছিতে নামিস না। ফোনটা কেটে প্রথমা প্যাকেটে ঢোকায়। বালাজি চায়ের ভাঁড় ব্যালেন্স করে কামরায় উঠতেই ট্রেন ছেড়ে দিল। চায়ের ভাঁড় প্রথমার হাতে ধরিয়ে দিল বালাজি। আর 2টো স্টেশন পরে সাঁতরাগাছি। প্রথমা চায়ে চুমুক দিল। এখন তার আর কোনো টেনশন নেই। সাঁতরাগাছিতে সে কি করবে তা সে ঠিক করে ফেলেছে। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢুকছে। বালাজি সিট থেকে উঠে পড়ল। চলো, আমাদের নামতে হবে। নিজের আসন থেকে উঠতে গেল প্রথমা। ও মা, পায়ে কি ব্যথা! এই তো তোমার হাত ধরে রেখেছি। আস্তে আস্তে ট্রেন থেকে নামবে। বাড়ি চলো, সব ঠিক হয়ে যাবে। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এই কামরায় যত যাত্রী ছিল সবাই নেমে গেল। প্রথমার হাত ধরে বালাজি ট্রেন থেকে নামালো। হাত ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রথমা খেয়াল করল তার হাত বালাজির শক্ত মুঠোয় বন্দি। প্রথমা আর চোখে দেখল তাদের কামরার ঠিক পেছনের কামরায় লোকটা নেই। গেল কোথায় তাহলে? আরো পেছনের দিকে? কে জানে। খোঁজার চেষ্টা ছেড়ে দিল প্রথমা। আমার হাঁটতে কষ্ট হচ্ছে, তুমি হাত ছেড়ে দাও, আমি আস্তে আস্তে হাঁটবো। বালাজি মুঠো শিথিল করল।
দুজনে হাঁটতে হাঁটতে ওভারব্রিজের দিকে যাচ্ছে। একটা জলের বোতল কিনে দেবে, খুব তেষ্টা পেয়েছে। দিচ্ছি, একটা মিনারেল ওয়াটার দেখি। প্রথমার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে একের পর এক কামরা। এখনো ট্রেনের গতি স্লথ, এবার বাড়বে। বালাজি জলের বোতল হাতে নিয়ে দোকানিকে টাকা দিচ্ছে। এই মোক্ষম মুহূর্তটার জন্যই প্রথমা অপেক্ষা করছিল। সে দিল দৌড়। কোথায় যাচ্ছ? প্রথমার পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে একটার পর একটা দরজা। পেছনে বালাজি দৌড়ে আসছে। প্রথমা দৌড়তে দৌড়তে ঘাড় ঘুরিয়ে দেখল বালাজি লম্বা পদক্ষেপে তার দিকে তেড়ে আসছে। বাঁচাও, বাঁচাও! হঠাৎ বাঁ দিক থেকে একটা বলিষ্ঠ হাত প্রথমাকে প্ল্যাটফর্ম থেকে তুলে নিল। কিছু বোঝার আগেই প্রথমা দেখল সে ট্রেনের কামরায়। লোকটার হাতে বন্দি। এক হাতে কামরার দরজার হাতল ধরে, অন্য হাতে লোকটা তাকে ট্রেনে তুলে নিয়েছে। প্রথমাকে মেঝেতে নামিয়ে দিল লোকটা। ফালতু টেনশন কেন খাওয়াচ্ছিলিস বলতো? তুই বুঝতে পারিসনি আমি গণেশদা? লোকটার কথার উত্তর না দিয়ে প্রথমা ট্রেনের দরজা দিয়ে পেছনে তাকালো। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলেও এখান থেকে দেখা যাচ্ছে রেল পুলিশের কয়েকজন লোক বালাজিকে ঘিরে ধরেছে, আর বালাজি মোবাইলে কাউকে একটা ধরার চেষ্টা করছে। পরবর্তী অংশ বিরতির পর।